লিখতে পারলে ওই দরখাস্তের মাধ্যমে আপনার ইয়া সিভিল বলেন ক্রিমিনাল বলেন একটা দরখাস্ত সবাই যদি পারেন ওই দরখাস্তের মাধ্যমে বাকি সকল দরখাস্ত লিখতে পারবেন। এই জন্য আপনারা যারা গ্রুপে আছেন আজকের ক্লাস পরে এটা পারলে গ্রুপে বারবার বলে দিয়েন যে সবাই যেন এই ক্লাসটা দেখলে অন্তত পক্ষে ড্রাফটিং এর যে সকল জড়তা আছে বা ড্রাফটিং সম্পর্কিত যতটুক মানে পরীক্ষা পাশ করার জন্য যতটুকু উপাদান দরকার এই আজকের এক ক্লাসে এটা চলে আসবে বা এটা দিয়ে হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আমরা শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা গত ক্লাসে এগুলা বলে ফেলছি যে মোকাম কেন লিখবেন না বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এটা আপনি কেন বিজ্ঞ মুখ্য মহানগর হাকিম আদালত বাংলায় লেখা যাবে না এগুলো আমরা এটিতে বলেছি। আর এই ম্যাজিস্ট্রেট বানানটা আমি সবাইকে রিকোয়েস্ট করব এটা দেখে যাবেন। অনেকেই ম্যাজিস্ট্রেট বানানটা ভুল করবেন আর ম্যাজিস্ট্রেট বানান ভুল হইলেই আপনাকে জজ সাহেব যারা খাতা দেখবেন ওনারা মার্ক দিতে চাইবে না যে এই ছাত্র ম্যাজিস্ট্রেট বানানটাই এখনো ঠিক মতো শিখে নাই, তাইলে আর তাকে দিয়ে কি হবে। হুম। এই জন্য ম্যাজিস্ট্রেট বানানটা দন্তার শয়ট এটা খেয়াল রাখবেন। অনেকে পেট কাটা মদিনার স লেখেন, আবার অনেকে মেট্রোপলিটন বানানটাও ভুল করেন। মেট্রোপলিটন বানানটাও ভুল করবেন না, এই দুইটা বানান খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এইবার আসেন আমরা এই দেখতে পাচ্ছি এখানে দেখবেন মোবাইল নাম্বার এবং জাতীয় পরিচয়পত্র নাম্বার এই দুইটা নিয়ে আমরা বলেছি, চাইলে আপনি ইমেল নাম্বারও যোগ করতে পারেন। তবে আজকের ক্লাসে ইম্পর্টেন্ট দুইটা ইস্যু হচ্ছে যে আপনি এখানে আসামিদের নাম দিলেন, তাদেরকে অভিযুক্ত বা আসামিগণ হিসেবে আপনি লিখবেন। অভিযুক্ত শব্দটা লেখার পক্ষে আমরা বেশি, এবং অভিযুক্ত শব্দটা লেখা বেশি জরুরি, কারণ অনেকেই আবার আসামি যেহেতু বলা ঠিক না ওই অজুহাতে আপনাকে মার্কস কমায় দিতে পারে। তা আপনি যদি অভিযুক্ত অবলিগ আসামি দুইটাই লিখে দেন তাহলে বোঝা গেল আপনি দুইটা সম্পর্কেই ওয়াকিবহাল আছেন বা জানেন। আর এখানে সাক্ষীগণের নাম ঠিকানা ফরিয়াদি নিজে এটা দিবেন। আর এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঘটনার তারিখ ও সময়। ঘটনার তারিখ এবং সময় আপনাকে লিখতে হবে, একটা ঘটনার একটা তারিখ। অনেক সময় আমরা এখানে ঘটনা দুইটা দেখাই, প্রথম ঘটনা দ্বিতীয় ঘটনার তারিখ দ্বিতীয় ঘটনার সময়, এটা দেখাবেন না, কারণ একটা ঘটনায় একটাই মামলা। হ্যাঁ। আর এইখানে ইম্পর্টেন্ট একটা জিনিস শিখেন আপনারা, এই ফরিয়াদি নিজ বাসভবনে আমরা কেন লিখলাম বা ঘটনার স্থান কোথায় ঘটেছিল, যে ঘটনাটা অপরাধটা কোথায় সংঘটিত হয়েছিল, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইস্যু। এটা ফরিয়াদির বাসভবন না লিখলে এই মামলা আবার আপনার মামলা খারিজ হয়ে যেতে পারে বা মামলায় আপনি হেরে যাবেন। কিভাবে? যেমন দেখেন এই মামলার একটা ধারা হইলো 448। তো 448-এ কি আছে কে একজন বলতে পারেন? কেউ আছেন এরকম? 448-এ কি আছে? অনধিকার প্রবেশের শাস্তি আর কি স্যার, গৃহ আচ্ছা প্রবেশের। এখন, হ্যাঁ গুড, আপনি এখন বললেন অনধিকার প্রবেশ করছে আমার বাসভবনে, কিন্তু এখন ঘটনা দেখাইলেন হইলো রাস্তার মধ্যে মারামারি হয়েছে বা আবার রাস্তার মধ্যে হুমকি দামকি, এই বাকি দুইটা দ্বারা হইলো হুমকি দামকি এবং মারামারি। তাইলে হলো আপনার মামলা হলো কিনা বলেন? মামলা কিন্তু আর হইল না। যে আপনি ঘটনার স্থান দেখাই দিতেছেন বাসার বাইরে, আর ওইদিকে 448 ধারা দিয়া আপনি মিন করতেছেন যে ঘটনাটা ঘটেছে অনধিকার প্রবেশ হয়েছে আমার বাসার মধ্যে বা আমার স্থানে। তাইলে এইভাবে ধারা লিখলেন উপরে একটা, ঘটনার স্থান দেখাইলেন আরেকটা, আর এদিকে ভিতরে বর্ণনা লিখলেন আরেকটা। তাহলে কি মামলা হবে? আপনি কি আর মার্কস পাবেন? মার্কস পাবেন না। এইবার এই ধারার সাথে কি কি ঠিক রাখবেন বলে দেই। এইখানে আমরা সবুজ কালি করে দিচ্ছি, এই নোটটা আপনারা সংগ্রহ করবেন। এই যে সবুজ কালির অংশগুলা এখানে সবুজ আছে, সবুজ করে দিচ্ছি, সবুজ। আর লাল কালিটা খেয়াল রাখবেন, আলাদা করে দিচ্ছি। এইখানেও সবুজ কালি করে দিচ্ছি। এটা কেন করতেছি বলে দিচ্ছি। এই সবুজ কালির অংশগুলা আপনি কি করবেন? মুখস্থ করে ফেলবেন, মামলা কমন মামলা পড়ুক বা না পড়ুক
আপনি এই কথাগুলা মামলার একটা আর্জি লিখতে গেলে, আর্জি মানে বুঝাচ্ছি কমপ্লেইন পিটিশন। আমরা এখন যেটা দেখতেছি এই শুরু থেকে একটু পর্যন্ত, এটার নাম হলো কমপ্লেইন পিটিশন বা নালিশি দরখাস্ত, বাংলায় বলে নালিশি দরখাস্ত। এখন নালিশি দরখাস্ত লিখতে গেলে আপনি এখানে দেখেন এই দুইটা প্যারাগ্রাফ হইলো, আপনি প্রশ্ন বুঝেন বা না বুঝেন এই দুইটা প্যারাগ্রাফ লেখা দিয়ে আসবেন। প্রশ্ন বুঝেন বা না বুঝেন এখানে দুইটা প্যারাগ্রাফ দিতে পারেন। যেমন ধরেন এখানে আরেকটা প্যারাগ্রাফ আমি অ্যাড করে দেই। এটা ভালো মতো বুঝেন, আজকের এই একটা প্রশ্ন ভালো মতো বুঝলেই বাকি সকল দরখাস্ত ইনশাল্লাহ একটা দিয়েই হয়ে যাবে। ঘটনাটি একটু করে বড় করে দিতে, বিজ্ঞ আদালতের যদি এখানে ফরিয়াদি লেখেন, অভিযোগকারী ফরিয়াদি, তাহলে সব জায়গায় অভিযোগকারী ফরিয়াদি, বাকিতে রোশন ভাই, নালিশ। সাউন্ডটা মনে হয় একটু কমে গেছে আপনার। ও একটা, উপরে যদি নালিশকারী ফরিয়াদি লেখেন তাহলে নালিশকারী ফরিয়াদি সব জায়গায় লিখবেন, যদি অভিযোগকারী ফরিয়াদি লেখেন তাহলে সব জায়গায় অভিযোগকারী ফরিয়াদি। তাহলে আমরা এখানে পড়তেছি ঘটনার কারণ অত্র বিজ্ঞ আদালতের এখতিয়ারিনে এলাকায় সংঘটিত হইয়াছে বিদায় অভিযোগকারী ফরিয়াদি অত্র আদালতে। তাইলে দেখেন এই চারটা প্যারাগ্রাফ, এই যে নিচের চারটা প্যারাগ্রাফ, সরি নিচের দুইটা প্যারাগ্রাফ আর উপরের দুইটা, এই হলো চারটা প্যারাগ্রাফ। এই চারটা প্যারাগ্রাফ হইলো আপনি প্রশ্ন পারেন বা না পারেন, এই চারটা প্যারাগ্রাফ আপনি লেখা দিবেন প্রথমেই। প্রথমে মানে কি, মানে এইগুলো আপনার ফিক্স থাকবে। এখানে হলো প্রথম প্যারাগ্রাফে বা পাশে আপনারা দেখতেছেন, বা পাশের প্যারাগ্রাফে আপনি লিখবেন অত্র মামলার অভিযোগকারী ফরিয়াদি একজন শান্তিপ্রিয়, সহজ সরল, ন্যায় বিচারের প্রতি শ্রদ্ধাশীল, আইন মেনে চলা নাগরিক হিসেবে দীর্ঘদিন ধরে নিজ বাসভবনে বসবাস করে আসছেন। আচ্ছা, এই কথাটা আপনারা কি করবেন, কেউ নিজের মতো করে অন্যভাবে লিখতে পারেন, এইভাবেও লিখতে পারেন, অন্য বইপত্র দেখেও আপনি লিখতে পারেন। এখন কথা হইলো এখানে এটা দুইটা তিনটা লাইন দিয়ে লিখবেন না দুইটা লাইন দিয়ে লিখবেন। যারা দ্রুত লিখতে পারেন তারা একটু বেশি লেখেন, যাদের হাতের লেখা একটু স্লো তারা একটু কম লেখেন। আরেকটা ইন্টারেস্টিং তথ্য দেই, আপনি মনে করলেন এই আর্জিটা বা এই নালিশি দরখাস্তটা আপনি খুব ভালো পারেন, আপনি এটা এমন ভাবে লেখা শুরু করলেন এটার উপরেই 15 মিনিট শেষ, আপনি অন্যটা যে আবার কম লিখলেন, এটা করা যাবে না। আপনাকে ব্যালেন্স প্র্যাকটিস করতে হবে বাসায়, যে কোন প্রশ্নেতে আমার কত সময় যাচ্ছে। এখন আমরা এখানে 8টা প্যারাগ্রাফ দিয়া নালিশি দরখাস্ত লিখলাম আজকে, পরীক্ষার হলে কি আপনি 8টা দিয়ে লিখবেন? যদি আপনার হাতের লেখা স্লো হয় আপনি এটা কমায় দেন, আর যদি আপনার হাতের লেখা আপনাকে সাপোর্ট করে আপনি দ্রুত লিখতে পারেন আপনি একটু বাড়ায়া দেন। তো এটা ডিপেন্ড করবে কিসের উপরে, আপনি বাসায় প্র্যাকটিস করার উপরে। আপনি বাসায় প্র্যাকটিস করে যদি এই সময়টা বের না করতে পারেন আপনি আসলে কতটুক পারেন, কত স্পিডে লিখতে পারেন, এটা যদি আপনি নিজে গবেষণা না করেন তাহলে আপনার রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। কারণ আপনি এটা আপনি চিন্তাই করতেছেন না, অথচ আপনি কিন্তু একটার পিছনে পুরো সময় নষ্ট করে ফেলেন। আচ্ছা, তাহলে আমরা কি দাঁড়াইলাম, প্রথম প্যারাগ্রাফে বাদী বা অভিযোগকারী বা ফরিয়াদি বা দরখাস্তকারী, নালিশি দরখাস্তকারী তাহার বিষয়ে একটা বর্ণনা দিব, আর 2 নম্বরে আসামিগণ সম্পর্কে একটা বর্ণনা দিব। এই হলো দুইটা কথা। শেষের দিকে এই আদালতে এই মামলা বিচার করা যায় এখতিয়ারাধীন বলে একটা বর্ণনা, একটা প্যারাগ্রাফ দিব।
আর একদম শেষে একটা প্যারাগ্রাফ দিব, কি সেটা দেখে নেন। এই প্যারাগ্রাফটা হচ্ছে, অভিযোগকারী ফরিয়াদি পক্ষে মামলার সংশ্লিষ্ট আরো গুরুত্বপূর্ণ যৌক্তিক বক্তব্য রহিয়াছে বা রয়েছে, সেগুলো শুনানির সময় আদালতের দৃষ্টি আকর্ষণের জন্য যথাযথভাবে উপস্থাপন করা হবে এবং বিজ্ঞ আদালতের বাচনিকে প্রকাশ পাইবে। এই কথাটার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, যে আপনি এটা 2 লাইনে লিখবেন না 1.5 লাইনে লিখবেন না 1 লাইনে শেষ করবেন। মার্কস একটু বেশি পাইতে চাইলে আপনাকে একটু বেশি লিখতে হবে। তাইলে একটা জিনিস আমরা এখন শিখে ফেললাম, যে প্রথম 2টা প্যারাগ্রাফ এবং লাস্টের 2টা প্যারাগ্রাফ, এই 4টা প্যারাগ্রাফ হইলো আপনি বাসা থেকে মুখস্থ করে নিয়ে যাবেন। আর ভিতরের প্যারাগ্রাফ গুলো আপনি কম বেশি করতে পারবেন কিসের উপরে? যদি 3টা ধারা আসে তাহলে আপনি 3টা ধারার জন্য 3টা বর্ণনা দেন। যেমন ধরেন, 448-এর জন্য আপনি একটা বর্ণনা একটা প্যারাগ্রাফে দিবেন, যে আসামিগণ অবৈধভাবে তার বসত বাড়িতে প্রবেশ করিয়াছে, প্রবেশকালে তাদের হাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা প্রবেশ করিয়াছে। হম রাতের বেলা হইলে দেন রাতের বেলা প্রবেশ। 326-এর জন্য একটা প্যারাগ্রাফ দেন, 326-এর জন্য একটা প্যারাগ্রাফ দিয়ে বলেন, অভিযুক্ত 1 নং আসামি বাদীকে ডান হাতে মারাত্মক ভাবে আঘাত, ছুরি দিয়া মারাত্মক ভাবে আঘাত করেন। দ্বিতীয় আসামি তার হাতে থাকা লাঠি দ্বারা অভিযুক্ত সরি অভিযোগকারী ফরিয়াদির পিছন দিয়ে মাথায় বাড়ি মারে। তাহলে এই যে ধারা অনুযায়ী আপনার ভিতরের বর্ণনা হবে, এখানে যা ধারা আছে ভিতরের বর্ণনা তা হবে। এখন এটা 3টা প্যারাগ্রাফে হইতে পারে, 2টা প্যারাগ্রাফে হইতে পারে। দিয়া আপনি এই বর্ণনাগুলা চেঞ্জ হইতে পারে, ধারা অনুযায়ী এই বর্ণনাগুলা কম বেশি হতে পারে। আর কম বেশি হবে না কোনটা? 1 আর 2 নাম্বার প্যারাগ্রাফ কম বেশি হওয়ার সুযোগ নাই। 8 এবং 9 নাম্বার প্যারাগ্রাফ কম বেশি হওয়ার সুযোগ নাই। আমরা পড়তেছি এখন কিন্তু কিভাবে কমপ্লেইন পিটিশন লেখা যায় সেই বিষয়। আর কমপ্লেইন পিটিশনের সাথে এখনকার এই যে 9 নম্বর থেকে শুরু করে এই জায়গাটা, এই যে আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন, এই অংশটা আমরা নিয়ে নিব। সকল দরখাস্তে এটার আমরা কিভাবে ব্যবহার করব এটা এখন দেখব। আমার সাথে আপনারা এই জিনিসটা একটু পড়বেন। অতএব অত্র নালিশি দরখাস্তে বর্ণিত অবস্থা ও কারণাদিনে ন্যায় বিচারের স্বার্থে বইলে এতটুকু আপনি মুখস্থ করবেন। করার পর, ন্যায় বিচারের স্বার্থে বলার পর, আহ, আদেশ প্রদান করিতে অত্র বিজ্ঞ আদালতের মর্জি হয় বইলে এটা আপনি মুখস্থ করবেন। এবং বিজ্ঞ আদালতের উক্তরূপ আদেশের জন্য দরখাস্তকারী চির কৃতজ্ঞ থাকবে। এখানে শাস্তির জায়গায় শান্তি হয়ে গেছে, এটাকে শাস্তি করে নেই আমরা, শাস্তি। এখন আপনারা আমার সাথে হিসাব মিলান। এইটা বুঝে গেলে আপনি সব দরখাস্ত লিখতে পারবেন কিভাবে। আমি এটাকে অন্য একটা কালার করে নিচ্ছি। এই এখন এটাকে একটু বড় করে দিচ্ছি। আপনারা সকল দরখাস্ত লিখতে পারবেন শুধু এই 2-3টা প্যারাগ্রাফ যদি মুখস্থ করেন। কিরকম? ধরেন আমরা এখন এইটাকে জামিনের দরখাস্ত শিখতেছি। এটা তো জামিনের দরখাস্তের শেষ প্যারাগ্রাফ আপনি বলবেন, এখানে অভিযুক্তকারী ফরিয়াদিকে চেঞ্জ করে বলবেন, অভিযুক্ত আসামিগণ, কথার কথা, এটাকে আমরা এখন এখানে নিলাম, নিয়ে এটা দিলাম। অভিযুক্ত আসামিগণ পক্ষে মামলার সংশ্লিষ্ট আরো গুরুত্বপূর্ণ যৌক্তিক বক্তব্য রহিয়াছে, যেগুলো শুনানিকালে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হইবে এবং বিজ্ঞ আইনজীবীর বাচনিকে প্রকাশ পাইবে। কোন কোন ক্ষেত্রে? এটা আমরা এখন জামিনের দরখাস্ত, আপনি বলতেছেন জামিনের দরখাস্ত শুনানিকালে আমি আরো কথা বলবো, যৌক্তিক কিছু কথা আছে, এগুলা শুনানিকালে প্রকাশ পাইবে বইলা বলতেছেন। অতএব অত্র নালিশি দরখাস্তে বর্ণিত অবস্থা ও কারণাদিনে ন্যায় বিচারের স্বার্থে অর্থ মামলার আসামিকে জামিনের আদেশ প্রদান করিতে বিজ্ঞ আদালতের মর্জি হয়। হয়ে গেল? দিয়া আপনি এখন এটাকে আবার বানান, বিজ্ঞ আদালতের উক্তরূপ আদেশের জন্য চিরকৃতজ্ঞ থাকবে। তাহলে এটা আপনার জামিন হয়ে গেল। এখন ধরেন এই দরখাস্তটা আমরা লিখতেছি ডিসচার্জ পিটিশন বা অব্যাহতির দরখাস্ত। তাহলে আপনি আবার বলেন, অব্যাহতির দরখাস্ত অলওয়েজ কে দিবে? অভিযুক্ত আসামিগণ। তা আসামিগণের এখানে শুধু খেয়াল রাখবেন কখন অভিযোগকারী ফরিয়াদি দিবেন আর কখন অভিযুক্ত আসামিগণ দিবেন।
যে আসামিগণের অন্যান্য বক্তব্য দরখাস্ত শুনানিকালে উপস্থাপন করা হইবে, যাহা বিজ্ঞ আদালতে বিজ্ঞ আইনজীবীর বাচনিকে প্রকাশ পাইবে। এখন আমরা এটাকে বানাচ্ছি ডিসচার্জ পিটিশন, মানে অব্যাহতির দরখাস্ত। তাইলে আপনি এখানে বলে দেন, অতএব অত্র দরখাস্তে, তখন আর নালিশি বলার দরকার নেই, শুধু বললেই হবে, অত্র দরখাস্তে বর্ণিত অবস্থা ও কারণাধীনে ন্যায় বিচারের স্বার্থে অত্র মামলার দায় হইতে আসামিকে অব্যাহতির আদেশ প্রদান করিতে বিজ্ঞ আদালতের একান্ত মর্জি হয়, এবং বিজ্ঞ আদালতের উক্তরূপ আদেশের জন্য দরখাস্তকারী চিরকৃতজ্ঞ থাকবে। তাহলে একই কথা দিয়ে আপনি জামিনের দরখাস্ত হয়ে গেল, একই কথা দিয়া নালিশি দরখাস্ত হয়ে গেল, একই কথা দিয়া ডিসচার্জ পিটিশন হয়ে গেল। আচ্ছা, এতক্ষণ আমরা যে দামি কথাগুলা বললাম, এটা কারা কারা বুঝেন নাই, বা কারা কারা বুঝে একটু খুশি হইছেন, আনন্দিত হইছেন, এরকম কে আছেন? জি স্যার, খুবই ভালো লাগছে স্যার বিষয়টা। হ্যাঁ, আপনি সুলতান মাহমুদ, কোন কোর্ট? স্যার শরীয়তপুর করছেন। আর কার বিরক্ত লাগছে, ভালো লাগে নাই? বিলকিস আপা, আপনার কি বিরক্ত লাগছে? সোহা, সোহা আপা, আপনার কি খারাপ লাগছে? ফাতেমা নূর? আসসালামু আলাইকুম স্যার। খুব ভালো ওয়ালাইকুম লাগছে। আসসালাম। না, বুঝেনি নাই এরকম হতবাগা কে আছেন, একদম বুঝেনি নাই কি বলছি? না বুঝলেও আমরা এখন আরেকটা বুদ্ধি করব, ওইটা দিয়ে সবাইকে বুঝিয়ে দিব। আচ্ছা, এখন আপনারা বলেন, আমরা যেটা শিখলাম এটার নাম হইলো নালিশি দরখাস্ত বা কমপ্লেইন পিটিশন ইংরেজিতে বলে। জামিনের দরখাস্ত কয়টা আমাদের? জামিনের দরখাস্ত কয়ভাবে আসতে পারে কে বলবেন? জামিনের দরখাস্ত আসার সম্ভাবনা কখন কখন চায়, মানে জামিনের দরখাস্তটা কিভাবে তৈরি হবে? জামিনের দরখাস্ত হইতে পারে, একটা হলো আসামিকে আদালতে অ্যারেস্ট কইরা নিয়ে আসছে, তখন আপনি বললেন জামিনের দরখাস্ত। আরেকটা হলো আসামিকে অ্যারেস্ট করে নাই, আসামি নিজে থেকে আইসা বলল আমি আত্মসমর্পণ করছি, আমাকে জামিন দেন। অথবা আসামি বলল যে আমি আগাম জামিনের ব্যবস্থা করেন, তখন আগাম জামিন। অথবা আপনি ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন চাইলেন, ম্যাজিস্ট্রেট আপনার জামিন নামঞ্জুর করলেন, তখন আপনি দায়রা কোর্টে যেয়ে জামিন চাইলেন, ওটা হলো আরেকটা জামিন, ওটাকে মিস কেস বলি আমরা, মিস কেসে জামিন। তাহলে জামিন আমরা কয়টা পাইলাম বলেন তো? চারটা স্যার। চারটা। আমরা এখন এই যারা দুর্বল তারা তো প্রথমত বুঝে নাই, এর জন্য আমরা আরেকটা কাজ করব, এইটাকে একটু ছোট করে নেই। ছোট করে নিয়া, আপনারা মোবাইলে ক্লাস দেখেন না, ইয়া এই স্যার কম্পিউটারে? মোবাইলে করতেছি। কম্পিউটার হইলে ভালো, মোবাইলে তো চোখ অন্ধকার হয়ে যাবে কিছুক্ষণ পরে। কম্পিউটার, ল্যাপটপ এগুলো হইলে ভালো। আচ্ছা, যাই হোক, আল্লাহ যা যেভাবে তো শুনেন। তাহলে এটা হলো নারাজি, এটাতে আমরা পরে আসতেছি, আগে এই জামিন যেটা ধরছি ওটা শেষ করি। তাহলে দেখেন, এই আমরা একটা প্যারাগ্রাফ নিলাম, এটাকে এখানে রাখলাম, একসাথে সব জামিন শিখে ফেললাম। আপনারা কি মাথা আউলায় যাচ্ছে আমার কথা শুনে, না বুঝতেছেন? হ্যাঁ স্যার, বুঝতেছি স্যার। মাথা আউলায় গেলে বলবেন। এটা হলো এক ধরনের জামিন। এটার দেখেন শিরোনাম এখানে আছে, স্বেচ্ছায় আত্মসমর্পণ, মানে সে নিজে এসে সারেন্ডার করে বলতেছে আমাকে জামিন দেন। এটা হলো এক ধরনের জামিন। আবার আমরা আরেকটা নেই, এইখান থেকে নিচ্ছি, সবগুলা যে একই রকম ওইটা শিখবো। রোশন ভাই, মাইক্রোফোনটা আবার কাছে নিয়ে আসেন, দূরে গেছে, চলে গেছে মনে হয়। ও, আমি ওই দুই হাতে কম্পিউটার চললে একটু ওকে। কিন্তু আপনার মুখে পাচ্ছিলাম আপনি কিভাবে যে, হ্যাঁ, স্পিকার এত সুন্দর করলেন, এই বুদ্ধিটা লাগবে। আচ্ছা, এখন ঠিক আছে আল্লাহ দিলে। না, এখনো ঠিক নেই, আসেন, আবার লড়ান, বসান ঠিক করে। আচ্ছা, এখন এখন মনে হয় ঠিক। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা, সরি। তাইলে আমরা অত্যন্ত দামি জিনিস
শিখতেছি, এটা শিখে গেলে আপনারা তাবৎ দরখাস্ত সুন্দরভাবে লিখতে পারবেন, কারো পরীক্ষার ক্ষতি হবে না, এই এক ক্লাসে কাজ হয়ে যাবে সবার ইনশাল্লাহ। দাঁড়ান আমি সাজায় দেই। এই, তাহলে 1 নাম্বার দরখাস্ত আমরা পাইলাম স্বেচ্ছায় আত্মসমর্পণ পূর্বক জামিনের দরখাস্ত। স্বেচ্ছায় মানে আমি নিজে থেকে আইসা আদালতে সারেন্ডার করতে চাচ্ছি, এটাকে ইংরেজিতে বলে সারেন্ডার। এটা হলো স্বেচ্ছায় আত্মসমর্পণ। আর আরেকটা হলো পুলিশ ওই আসামিকে ধইরা অলরেডি জেলে পাঠায় ম্যাজিস্ট্রেটের মাধ্যমে, তখন আসামি কোথায় আছে? জেলখানায় আছে। জে- জেলখানায় থাকলে ওই আসামিকে আমরা বলি হাজতি আসামি। তাইলে জেলখানায় থাকার আসামির জামিনের দরখাস্ত এখন আমরা শিখব। ওইটার নাম কি হচ্ছে দেখেন, অভিযুক্ত আসামি পক্ষে হাজতি আসামি, এটাকে আমরা বলি হাজতি আসামি। হাজতি আসামি পক্ষে, এই যে এখানে লেখা থাকে হাজতি আসামি পক্ষে জামিনের আবেদন। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো, যখন কোনো দরখাস্তের সাবজেক্ট যা থাকবে, সাবজেক্ট মানে বিষয় যা থাকবে, কজ টাইটেলে যা থাকবে, ওইটাকেই কিন্তু প্রেয়ারে আইনা লিখতে হয়। তাহলে আমরা 2 নাম্বারটা পাইলাম হাজতি আসামির জন্য জামিনে দরখাস্ত, হাজতি আসামির জন্য। তাহলে এটা শিরোনামটা এখানে নিয়ে যাই, কাজটা করে দিই তাহলে আপনার। এটাকে 2 নাম্বারে রাখি। বেইলের তো একটা প্রশ্ন আসেই সাধারণ, আপনারা যদি আজকে বেইলটা বুঝা মানে কিন্তু বেইল না, আপনারা আজকে যেটা বুঝবেন এটা দিয়া আপনি সব দরখাস্ত লিখতে পারবেন। এটা হলো স্বেচ্ছায় আত্মসমর্পণ পূর্ব 1 নাম্বার। আগাম জামিনটা আপনাদের আসবে না, কারণ আগাম জামিন মূলত হাইকোর্টে বেশি প্র্যাকটিস হয়। যদিও আইনে বলা আছে আগাম জামিন বা অ্যান্টিসিপেটরি বেইল দায়রা আদালত চাইলে দিতে পারে, দায়রা আদালত চাইলে আগাম জামিন দিতে পারে, আইনে আছে। কিন্তু ওটার প্র্যাকটিস হইলো হাইকোর্টে বেশি, যেহেতু বড় আদালতের কাছে গেলে বড় মামলায় জামিন পাওয়া যাবে, ওই আশা করিয়া করিয়া ওটার প্র্যাকটিসই দাঁড়ায় গেছে হাইকোর্ট কেন্দ্রিক। তো এই জন্য আমরা আগাম জামিনটাকে গুরুত্ব কম দিব। তাহলে আপনারা 2টা পাইলেন, একটা হইলো হাজতের আসামি, আরেকটা হইলো আত্মসমর্পণ পূর্বক, আরেকটা হইলো যে ইয়াতে মহানগর দায়রা জজ বা দায়রা আদালতে সিআর মিসকেস করে জামিন চাওয়া। তাহলে সেটার জন্য কি হবে সেটাও আমরা দেখতেছি। জামিন সংক্রান্ত আরেকটা বিষয় আমরা যোগ করব, সেটা হলো যে সিআর মিস করার পর জামিন পাইলেন, কিন্তু আদালত বললেন আদালত বললেন যে বেল বন্ড বেশি দিতে হবে। হ্যাঁ, তখন আপনি আরেকটা দরখাস্ত লিখতে পারেন যে আমি এত টাকার বেল বন্ড দিব না, কমায়া দিব, আমাকে কমায়া দেন। তো বেল বন্ড কমানোর জন্য একটা দরখাস্ত অনেক সময় আপনাদের পরীক্ষায় আসে, বেল বন্ড কমানোর আদেশ প্রার্থনায় দরখাস্ত, ওইটাও আমরা নোটে রাখছি, ওইটাও দেখায় দিব। তাহলে এইটাকে এখানে নিলাম। এই, এখন এইটাকে আমি বড় করি, এই বড় মানে 1 পৃষ্ঠায় নিয়ে আসলাম। 3টা জামিন আমরা একসাথে দেখতেছি, এবং 3টা জামিনকে এক জায়গায় রাখলাম কেন? প্রত্যেকটা জামিনের শেষ প্যারাগ্রাফ এবং প্রত্যেকটা জামিনের প্রেয়ার মানে প্রার্থনার অংশটুকু দেখেন কিভাবে এক, এবং এইটা আমরা মনোযোগ দিয়ে শিখব। প্রত্যেক জায়গায় কিন্তু আমরা এই কথাটা লিখলে আমাদের ভুল হবে না যে ব- মামলার সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বক্তব্য শুনানিকালে আদালতে উপস্থাপন করা হইবে এবং যাহা বিজ্ঞ আইনজীবীর বাচনিকে প্রকাশ পায়। এই কথাটা এই দরখাস্তেও আছে, এই দরখাস্তে আছে, এই দরখাস্তেও আছে। ইভেন আপনি তাবৎ ড্রাফটিং বলেন, ইভেন এটা আপনি সিভিলেও চাইলে, আপনারা যারা সিভিল ড্রাফটিং শিখতেছেন, সিভিলেও চাইলে এই একই কথা আপনি ব্যবহার করতে পারেন। আপনার কিন্তু কি হবে না, ক্ষতি হবে না, মানে মামলার কোনো ক্ষতি হবে না, বরঞ্চ আপনার মাথা থেকে বিশাল বড় একটা বোঝা কমে গেল, ড্রাফটিং সংক্রান্ত যে আপনার ভীতি ছিল এই ভীতিটা কেটে গেল। যে কোনো দরখাস্তে আপনি এই নিচের সবুজ কালিটা, এই 3টা সবুজ কালি,
বিজ্ঞ আদালতের উক্তরূপ আদেশের জন্য চিরকৃতজ্ঞ থাকবো, এই কথা এটা লিখতে পারেন, এটা লিখতে পারেন, এই ডান পাশে লিখতে পারেন। তাহলে সবুজ কালিগুলো আপনার জন্য ফিক্সড। যে কোনো দরখাস্ত, সেটা হোক অব্যাহতির দরখাস্ত হোক, নারাজি দরখাস্ত হোক, বেল বন্ড কমানোর দরখাস্ত হোক, জামিন, আত্মসমর্পণ পূর্বক জামিন হোক, হাজতি আসামি জামিন হোক, আর সিআর মিসের জামিন, যে কোনো জামিনের ক্ষেত্রে আপনি কিন্তু এই ড্রাফটিংটাকে কি করতে পারেন, এই ড্রাফটিংটাকে আপনি ব্যবহার করতে পারেন। তাইলে আর কি, প্রেয়ার অংশের যে এই বাংলা অংশটুকু আছে এইটাও আপনি সব জায়গায় ব্যবহার করতে পারেন। আমরা এখন দেখব কিভাবে, সেটা দেখেন। অতএব অত্র দরখাস্তে বর্ণিত অবস্থা ও কারণাধীনে এবং ন্যায় বিচারের স্বার্থে আসামি পক্ষে জামিনের আদেশ, এই যে আসামি পক্ষে স্বার্থে পর্যন্ত সবুজ কালি করে ফেলেন। এই আসামি পক্ষে জামিনের আদেশ প্রদান করিয়া স্বেচ্ছায় আত্মসমর্পণ পূর্বক অভিযুক্ত আসামিগণ পক্ষে সুবিচার করিতে বিজ্ঞ আদালতের একান্ত মর্জি হয়। তাহলে এখান থেকে এটারে সবুজ কালি করে ফেলি। এই, আর এখান থেকে এটাকে আপনি যে কোনো অন্য লাল কালি দিয়ে রাখি, হয়ে গেল। আর এরপরে আসেন এই ডান পাশে জামিনের আহ, আবেদন বা প্রেয়ার। অতএব অত্র দরখাস্তে বর্ণিত অবস্থা ও কারণাধীনে ন্যায় বিচারের স্বার্থে, এটারে আমরা সবুজ কালি করে ফেললাম, ন্যায় বিচারের স্বার্থে আসামি পক্ষে জামিনের আদেশ প্রদান করিয়া অভিযুক্ত আসামি পক্ষে সুবিচার করিতে মর্জি ফরমাইবেন। কথার কথা, এটাকে আমরা লাল কালি করে ফেললাম, এটাকে আমরা সবুজ কালি করে ফেললাম। একইভাবে এই যে দেখেন, হাজতি আসামি পক্ষে যে জামিনের দরখাস্ত, এখানে একই কথা লিখতেছি। অতএব অত্র দরখাস্তে বর্ণিত অবস্থা ও কারণাধীনে এবং ন্যায় বিচারের স্বার্থে বললে আপনি এটাকে এখানে নিয়ে আসেন, এটাকে লাল কালি করে দেন, আর এইটাকে সবুজ কালি করে দেন। এখন আপনারা বলেন, এই লাল কালি অংশটুকু খালি ভিতরের এই প্রেয়ারটা চেঞ্জ করবেন। এটা আপনি অব্যাহতির দরখাস্ত হইলেও একই কথা, ডিসচার্জ পিটিশন হইলেও একই কথা, বদলি মামলা ট্রান্সফার করতে গেলে এক আদালত থেকে আরেক আদালতে আপনি মামলাটা স্থানান্তর করতে চান, ওই দরখাস্ত করতে গেলেও আপনি একই কথা বলবেন। কিরকম? অত্র দরখাস্তে বর্ণিত অবস্থা ও কারণাধীনে ন্যায় বিচারের স্বার্থে অত্র মামলা ও ও, এই, অত্র- সি সিআর মামলা নাম্বার এত 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 আহ, কি বলবো এটা, যে মেট্রোপলিটন আদালত নং এত হইতে বদলি করার আদেশ প্রদান করিয়া সুবিচার করিতে মর্জি বিজ্ঞ আদালতের মর্জি ফরমায় মর্জি হয়, সুবিচার করিতে বিজ্ঞ আদালতের একান্ত মর্জি হয়। তাহলে কি দাঁড়াইলো, এই জায়গাটা যদি আপনারা এখন বাসায় 10 বার 15 বার লেখার পর আপনার আয়ত্তে চলে আসে, আপনার একটা আয়ত্তে চলে আসে, তাইলে আপনি যে কোনো দরখাস্তের অন্তত পক্ষে আমি বলতে পারি 70% দরখাস্ত আপনার লেখা ট্রেনিং হয়ে গেল। এখন আপনারা বলেন, এই টেকনিকটা কে কে বুঝেন নাই বা কে কে বুঝছেন? টেকনিকটা বুঝেন না, সবাই বুঝছেন? বুঝেন নাই এরকম কেউ আছেন? 20 জন আছেন ক্লাসে। যে যারা আজকের ক্লাস মিস করতেছে, তারা যে গুরুত্বপূর্ণ জিনিস মিস করতেছে, এটা আপনারা বুঝছেন কিনা? জি স্যার। হ্যাঁ, আপনারা এখন যদি বুদ্ধি খাটাইয়া এই জিনিসটাকে আয়ত্তে আনার পর, তাবৎ দরখাস্ত দরখাস্ত আপনাদের আমি দেখছি হাইয়েস্ট 10টা দরখাস্ত আসছে এই পর্যন্ত। বিগত বছরের সকল প্রশ্ন এক জায়গায় করলে 10 থেকে 11টা বা 12টা দরখাস্ত পরীক্ষায় আসছে, এর বেশি আসে নাই। ঠিক কিনা বলেন? তাহলে এই 10টা বা 12টা দরখাস্ত আপনার এক ক্লাসেই কাজ হয়ে গেছে। বলেন আপনারা কে কে পারবেন না? যে কোনো, ইভেন আমি মনে করি এমন কোনো দরখাস্ত আসলো যেটা আপনি এর আগে কখনো শুনেনও নাই, দেখেনও নাই, ওই দরখাস্ত আপনি আপনার সামনে যদি চলে আসে পরীক্ষায়, আপনি লিখতে পারবেন।
যেমন একটা উদাহরণ দিয়া বলি, এই দরখাস্তটা বোধহয় আসে নাই আপনাদের, যে সাক্ষীকে পুনরায় তলবের দরখাস্ত, এটা আসে নাই। মানে আপনি জেরা করছেন, সাক্ষীকে জেরা করছেন, জেরা করার সময় 10টা প্রশ্ন করছেন, করার পর আপনার মনে হইলো পরের দিন যে আপনি আরো 2টা প্রশ্ন করতে পারেন নাই, যে 2টা প্রশ্ন করা উচিত ছিল। তখন আপনি কি করবেন? তখন তো সাক্ষী দিয়ে বাসায় চলে গেছে। তখন আপনি 400, কত, 540 ধারায়, 540 না, জি স্যার। সাক্ষী সাক্ষীকে রিকল, সাক্ষীকে রিকল মানে পুনরায় তলব। এখন কেউ একজন বলেন, সাক্ষীকে পুনরায় তলবের একটা প্রেয়ার আপনি লেখেন, এই এই প্রেয়ারটা সাজায়া বলেন, দেখে দেখে বলেন যে এখন দরখাস্ত আসছে সাক্ষীকে পুনরায় তলবের দরখাস্ত, এটা প্রেয়ারটা কেউ দেখা বলেন যে এটাকে সাজায়া ওইটা বলবেন। এরকম কে আছেন? সাহসী কেউ আছেন যে এই প্রেয়ারটাকে আপনি সাজায়া কি সাক্ষীকে তলবের জন্য বলবেন? পারবেন? আন্দাজি একটা কেউ বলবেন সাহস করে। বলেন, পরীক্ষার সময় চলে আসছে তো, হিসাবে আপনারা এখন এগুলা বুলেটের মতো বইলা ফেলার কথা। আর এই যে ফ্রি হ্যান্ড এখন যেটা ট্রেনিং দিচ্ছি, এটা ট্রেনিং এর কারণ হলো যে যেই ধরনেরই প্রশ্ন আসুক না কেন আপনি যেন লেখা দিয়ে আসতে পারেন, খালি হাতে যেন আপনি ফিরে না আসেন। এমন দরখাস্ত আসলো যেটা আপনি কখনো শুনেন নাই, তাও যেন আপনি লিখে দিতে পারেন, আপনি একই কথা বলবেন। অতএব অত্র দরখাস্তে বর্ণিত অবস্থা ও কারণাদিনে ন্যায় বিচারের স্বার্থে যদি প্রশ্নতে লেখা থাকে 1 নং সাক্ষী, 1 নং সাক্ষী, 2 নং সাক্ষী লেখা থাকলে 2 নং সাক্ষীকে পুনরায় আদালতে তলবের আদেশ প্রদান করিয়া আসামি পক্ষে সুবিচার করিতে আদালতের একান্ত মর্জি হয়। বুঝলেন? কে বুঝেন নাই? আচ্ছা, আপনারা বুঝতেছেন কিনা আমি বুঝতেছি না, কেউ আওয়াজ দিয়ে দিলে একজন, নাইলে জি স্যার, বোঝা আমরা যাচ্ছে স্যার। আমরা তো হতাশ হয়ে যাব পরে। এই যে একটা দামি ক্লাস, ফিল করতেছেন কিনা? হ্যাঁ, জি স্যার। জি স্যার, জি স্যার। এইটাকে আপনারা ধারণ করেন, এটা ধারণ করলে, এবং এটা শুধু ক্লাস কইরা খুশি হইলে হবে না, আপনাদেরকে মেইন কাজ যেটা করতে হবে আজকে ক্লাস শেষে, যারা যারা এই যে প্রেয়ার গুলা যেভাবে লিখে দিচ্ছি, এইগুলা যদি বাসায় মিনিমাম 10 বার, 20 বার, 30 বার করে লেখেন, মাথার মধ্যে সেট করে ফেলেন, তাহলে এই শিক্ষা বা এই ট্রেনিং এর কাজের কাজ হবে। আদারওয়াইজ আপনার কিন্তু মনে মনে আপনি সবই পারবেন, যে পারছি, স্যার ক্লাস করাইছে, আমি সব পারি। কিন্তু আপনাকে যখন খাতা এবং কলম হাতে ধরায় দিবে, তখন আপনি আর লিখতে পারবেন না। আচ্ছা, এখন আরেকটা প্রেয়ার আপনারা বলেন এটা দিয়া, তাইলে বুঝবো সবাই পারছেন। একটা প্রেয়ার সাজান এখান থেকে, এই যে কোনো এটা দিয়াই, যে কোনো একটা দিয়া, যে তামাদি মওকুফের দরখাস্তে কি লিখবেন এখানে, এই এই কথা, তামাদি মওকুফ সিভিল বলেন, ক্রিমিনাল বলেন, এই কথাটাই কি লিখবেন এখানে, কি লিখবেন? আপনি শুধু কিন্তু লাল কালিটা চেঞ্জ করবেন কষ্ট করে, আর কোনো কাজ নাই আপনার। ধরেন এটা এটা আমরা এখন তামাদি দরখাস্ত, তামাদি বিলম্ব মওকুফের দরখাস্ত লিখব, কি লিখবো? বিলম্ব মওকুফের দরখাস্ত। তাইলে প্রেয়ারটা কি হবে? কে বলবেন সাহস করে? একটা দিয়ে সব লেখা শিখেন, তাইলে আপনি বাঁচবেন, আর নাইলে তো আপনি এক একটার জন্য এক একটা পইরা আপনি অসুস্থ হয়ে যাবেন। আমার কথা কি আপনারা বুঝতেছেন? এত দরখাস্তের জন্য এত ধরনের প্রেয়ার শিখতে গেলে তো আপনি কুলায়ে উঠতে পারবেন না। কে বলবেন বিলম্ব দরখাস্তের প্রার্থনা প্রেয়ারটা বলেন এইটা দিয়া? স্যার এখানে এভাবে বলতে পারবো না, অত্র দরখাস্তে বর্ণিত অবস্থা ও কারণাধীনে এবং ন্যায় বিচারের স্বার্থে বিল তামাদি আইনের বিলম্ব মওকুফের 5 ধারা আইন সাপেক্ষে 60 দিনের বিলম্ব মওকুফ করিয়া সুবিচার করিতে বিজ্ঞ আদালতের একান্ত মর্জি হয়। হ্যাঁ, এই যে দামি কথা, এই তো হয়ে গেছে। মানে কথাটা একটু সাজায় বললে আরো ভালো, ন্যায় বিচারের স্বার্থের পরে
জি তামাদি স্যার। আইনের এই 1900 এত সনের, কত, 1908 সনের জি তামাদি স্যার, আইন, 1908 সনে। তামাদি আইনের 5 ধারার বিধান মোতাবেক, হ্যাঁ, জি। আহ, এই এত কত, 360 দিনের বিলম্ব মওকুফ করিয়া তখন আপিলকারী আসামিগণ আপিলকারী হবে। কারণ তামাদি দরখাস্ত কার পক্ষে হয়? ও, আপিলকারী হয় রাইট। আপিলকারী হয় অথবা রিভিশনকারী। তখন এখানে চেঞ্জ হয়ে যাবে, এই যে অভিযুক্ত বামে লিখলাম, এখানে হয়ে যাবে আপিলকারী অবলিক দরখাস্তকারী, অথবা রিভিশনকারী অবলিক দরখাস্তকারী। আর এখানে হয়ে যাবে আপিলকারী অবলিক দরখাস্তকারী অথবা রিভিশনকারী অবলিক দরখাস্তকারী পক্ষে সুবিচার করিতে বিজ্ঞ আদালতের একান্ত মর্জি হয়। আর এখানে ন্যায় বিচারের স্বার্থে তামাদি 1908 সনের তামাদি আইনের 5 ধারার বিধান মোতাবেক 360 দিনের বিলম্ব মওকুফ করিয়া আর আপিলকারী আসামি পক্ষে সুবিচার করিতে বিজ্ঞ আদালতের একান্ত মর্জি হয়। অত্যন্ত দামি ক্লাস, আপনারা বুঝতেছেন কিনা জানি না। এইগুলা যদি বুঝে যান তাইলে আপনার কি হবে, এই শুধুই পরীক্ষা না, এটা আপনার প্র্যাকটিস লাইফেও কাজে লাগবে, জজ কোর্টের প্র্যাকটিস লাইফে কাজে লাগবে। তাহলে এখন আপনাদের সাহস বাড়ছে কিনা বলেন, আগের চেয়ে কিছু বাড়ছে? জি স্যার। জি স্যার। কাদের বুঝতে অসুবিধা হচ্ছে বললে বুঝায় বলেন, আমরা আরেকবার বুঝায় বলবো। জামিনের দরখাস্ত লেখার ক্ষেত্রে খেয়াল করবেন, স্বেচ্ছায় আত্মসমর্পণ পূর্বক হইলে এইভাবে লিখবেন, হাজতে আসামি থাকলে এইভাবে লিখবেন। আর এই ম্যাজিস্ট্রেট জামিন নামঞ্জুর করেছে ওইটার বিরুদ্ধে আপনি সিআর মিস করে দায়রা আদালতে গিয়ে জামিন চেয়েছেন, ওইটার জন্য এইভাবে লিখবেন। আচ্ছা, জামিন হয়ে যাওয়ার পর আপনাকে বেল বন্ড বেশি দিল, বলল যে 1 লাখ টাকা বেল বন্ডের শর্তে জামিন। এখন আপনি বলবেন না, এত টাকা আমি কোত্থেকে বেল বন্ড দিব, যদি সে পালায় যায় এই রিস্ক কে নিবে? তো ওই রিস্ক থেকে বাঁচার জন্য আরেকটা দরখাস্ত আছে, সেটার নাম হইলো বেল বন্ডের টাকা কমানোর আদেশ প্রার্থনায় দরখাস্ত। সেটা এখানে আছে, এই যে। অতএব আপনারা দেখতে পাচ্ছেন কিনা স্ক্রিনে, এইখানে, এই যে দেখেন বায়ে, অতএব অত্র দরখাস্তে বর্ণিত অবস্থা কারণাধীনে এবং ন্যায় বিচারের স্বার্থে আসামি পক্ষে বেইল বন্ডের অর্থ পুনর্বিবেচনা করে কমানোর আদেশ প্রদান করিয়া অভিযুক্ত আসামিগণ পক্ষে সুবিচার করিতে বিজ্ঞ আদালতের একান্ত মর্জি হয়। পাইলেন একই জিনিস কিন্তু। আজকে যদি এই সাহস না আসে, আপনি আর জীবনে আপনার ড্রাফটিং আর হবে না। আজকে এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার পরেও যদি কেউ আর না করতে পারেন, ধরতে না পারেন, এর চেয়ে সহজ কইরা আর কেউ আপনাকে অতীতে বুঝায় নাই, ভবিষ্যতেও আর বুঝাবে না। মাইন্ড করলেন? এই পাইলেন? তাইলে জামিন, আপনাদের 3 ধরনের জামিন খেয়াল রাখবেন। আর জামিন হওয়ার পরে আরেকটা ইস্যু চলে আসে, যদি বেইল বন্ড বেশি হয় তাহলে এখানে বিষয় লিখবেন আসামি পক্ষে বেইল বন্ডের অর্থ কমানোর আদেশ প্রার্থনায় দরখাস্ত। এই কথাটা এখানে মনে রাখবেন। আরেকটা জিনিস, যে কোনো দরখাস্তের এই যে বিষয় বা কজ টাইটেলে যা থাকে, এইটাকেই যদি আপনি প্রেয়ারে নিয়ে বসাইতে পারেন তাইলেও কিন্তু আপনার দরখাস্ত হয়ে যায়। টেকনিকটা খেয়াল করছেন? এটা বুঝেন নাই কে? এখন আরেকটা দামি টেকনিক দিলাম, এটা বুঝেন নাই কে? যে কোনো দরখাস্তের এই কোনায় সাবজেক্ট লিখতে হয়। এই দুই পক্ষের নাম লেখার পর যে যে কথাগুলা লেখা হয় এটাকে বলে কজ টাইটেল। এর জন্য আমরা আর এখানে সাবজেক্ট লিখি না। কারো যদি মন চায় কোন সাবজেক্টের উপরে দরখাস্ত হয়েছে, তাহলে তিনি বাদী এবং আসামিগণের নিচে যে প্যারাগ্রাফটা থাকে এখানে কারণটা লেখা থাকে। আর এই কজ টাইটেলটাই প্রেয়ারের এই লাল অংশে নিয়ে আর যদি আপনি লিখে দিতে পারেন তাইলে কিন্তু আপনার দরখাস্ত হয়ে যায়। আরেকটা উদাহরণ আমরা দেই, যে এই দরখাস্তটা এই ভাবে আসতে পারে, 2 ভাবে। দেখেন, এই দরখাস্তটাও আসার সম্ভাবনা বেশি থাকে। সেটা হলো ফৌজদারি কার্যবিধি 241-এর বিধান মোতাবেক মামলার দায় হইতে আসামির অব্যাহতির আদেশ প্রার্থনায় দরখাস্ত। আবার একই,
ফৌজদারি কার্যবিধি 265 সি ধারার বিধান মোতাবেক মামলার দায় হইতে আসামির অব্যাহতির আদেশ প্রার্থনায় দরখাস্ত। এখন বলেন এখানে দুইটা প্যারাগ্রাফ আমরা কেন লিখলাম? কে বলবেন সাহস করে? বলেন তো দুইটা কেন লিখলাম? স্যার প্রশ্নটা স্যার বুঝি একটা নাই। স্যার একটা দায়রা আদালতের একটা ম্যাজিস্ট্রেট আদালতের স্যার, দুইটি অব্যাহতি স্যার। হ্যাঁ, দুইটাই অব্যাহতি আমরা একসাথে শিখে ফেলার জন্য, যেন আপনারা একসাথে শিখে ফেলেন। যদি ম্যাজিস্ট্রেট কোর্টে যদি ম্যাজিস্ট্রেট কোর্টে আপনি চান, অব্যাহতি চান, তাহলে ধারা একরকম। আর মামলাটা যদি দায়রা আদালতে বিচারাধীন থাকে, তাহলে ধারাটা আরেক রকম, কিন্তু বাকি কথা সবই এক। বাকি কথা সবই এক। আচ্ছা, তাইলে এই এই দুইটা প্যারাগ্রাফ দিয়েই আপনি কিন্তু আবার প্রেয়ার সাজাচ্ছেন এইখানে যেয়া আসামি পক্ষে। হ্যাঁ, ফৌজদারি কার্যবিধি 265 সি ধারার বিধান মোতাবেক মামলার দায় হইতে আসামি অব্যাহতির আদেশ প্রদান করিয়া সুবিচার মর্জি ফরমাইবেন। হ্যাঁ, বলেন, কেউ কিছু বলতে চাইলেন? এ যেন বলতে চাইছে কিছু। আচ্ছা, তাইলে দ- অব্যাহতির দরখাস্ত দুই আদালতে হইতে পারে। একটা হলো ম্যাজিস্ট্রেট আদালতে অব্যাহতির দরখাস্ত হইতে পারে, আরেকটা হইতে পারে দায়রা আচ্ছা, ধারা আদালত। জজ করতে। হ্যাঁ, জি স্যার। তাহলে কি দাঁড়াইলো? দায়রা জজ কোর্টের অব্যাহতির দরখাস্ত। এখন এটা পরীক্ষায় আসে কেন? যে আপনাকে ওনারা টেস্ট করবে পরীক্ষায় প্রশ্ন দিয়া, যে বলে দিল দায়রা আদালতের অব্যাহতির দরখাস্ত লেখেন, আপনি ভুলে 241-এর এ লিখতেছেন, তখন কি আর আপনি মার্কস পাবেন? না। না। হ্যাঁ, আবার প্রশ্ন আসলো ম্যাজিস্ট্রেট কোর্টের, আপনি লিখতেছেন ফৌজদারি কার্যবিধি 265 সি ধারার বিধান মোতাবেক অব্যাহতির দরখাস্ত, তাইলে কি আপনি মার্কস পাবেন? তাইলেও আপনি মার্কস পাবেন না। তাইলে এই যে টেকনিক গুলা, আশা করি আপনারা বুঝতেছেন আমি যেগুলা পয়েন্টে পয়েন্টে ধরায় দিচ্ছি, এবং এগুলা দিয়ে আপনার কি হবে, এটা ধরতে পারলে কাজ হয়ে গেছে। আপনি সাকসেসফুলি যে কোনো ড্রাফট লিখে আসতে পারবেন। যে কোনো ড্রাফট, একই রকম প্রেয়ার, একই রকম সাবজেক্টে এখানে আবার বলে দেই, আরেকটা জিনিস বলে দেই, যদি এমন কোনো দরখাস্ত পরীক্ষায় আসে যে আপনি কি করতে পারতেছেন না, ধারা মনে নাই, তাইলে ধারা লাগবে না। কারণ হাইকোর্টের উচ্চ আদালতের সিদ্ধান্ত আছে দরখাস্তে কোনো ধারা, আইনের ধারা উল্লেখ করতে পারে নাই, এই অজুহাতে তাকে রিমেডি দেওয়া থেকে বঞ্চিত করা যাবে না। এখন ধরেন একটা যাবে না। ড্রাফটিং এ মার্কস আছে 5, একটা ড্রাফটে মার্কস আছে 5, হয়তো 5-এর জায়গায় আপনাকে 4 না দিয়ে 3.5, 3, 2, 1 দিতে পারে, ওইটা আলাদা বিষয়, কম বেশি দিতে পারে, কিন্তু আপনি মার্কস পাবেন। তাহলে এই যে আমরা এইগুলা দিলাম, এই নোটগুলো আপনারা মনে হয় পান নাই, না পেয়েছেন? এখনো গ্রুপে পেয়েছেন? এখানে বিগত বছরের যতগুলা প্রশ্ন আছে সবগুলা নোট এখানে রাখা আছে। আপনারা যদি না পেয়ে থাকেন বা পেয়ে থাকলে এটা আমরা যেহেতু আপডেট করলাম, এখন অনেক কিছু আপডেটটা আমরা দিয়ে দিব গ্রুপে, চাইলে প্রিন্ট করে নিতে পারেন। প্রিন্ট করে নিয়ে আপনি কি করবেন, জি স্যার। আহ ই করবেন, প্র্যাকটিস করবেন। আর লাল কালারে প্রিন্ট করে নিলে এগুলা ধরতে আপনার সুবিধা হবে। আর কি করবেন, এগুলা আপনাদের এখন মেইন কাজ হইলো, মেইন এবং 1 নাম্বার প্রধান কাজ হইলো, আমি মনে করি এই আপনারা এগুলা বাসায় প্র্যাকটিস করতে হবে। খাতা দিস্তার পর দিস্তা লেখা শেষ করতে হবে। ছোট খাতায় কেউ লিখবেন না, বড় খাতায় লিখবেন। বার কাউন্সিল পরীক্ষা যে সাইজের খাতায় হয় ওইগুলা কিনে নিয়ে আপনারা ওই বড় সাইজের খাতায় এইটাই করবেন, এই প্র্যাকটিস করবেন। তাহলে জি স্যার। আহ, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আজকে আর ক্লাস লম্বা করব না, যদি আল্লাহ চাহে সামনে আবার দেখা হবে। আর আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকলো, স্যার। পারলে পারলে আপনাদের বন্ধুদেরকে এই ক্লাসের রেকর্ডিংটা স্পেশালি একজন আরেকজনকে দিয়ে দিয়েন, যে এই ক্লাসটা আপনারা দেখতে পারেন, বন্ধুদের বলতে পারেন। বুঝলেন?